যখন কোনো শিশু জন্ম হয় এবং সে ধীরে ধীরে ছোটবেলা থেকে বড় হতে থাকে, কোনো একটা সময় গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। আমরা সবাই আমাদের জীবনে কখনো না কখনো অসুস্থ হই, কিন্তু কেন আমরা অসুস্থ হই? কেন আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে? আমরা অসুস্থ হলে আমরা কোনো ডাক্তারের কাছে যেতে পারি এবং সেখান থেকে আমরা তার রোগের চিকিৎসা করতে পারি, কিন্তু আমাদের মনের ভিতরে কোনো একটা জায়গা থেকে রোগের উৎপত্তি হয় বা সৃষ্টি হয়। যতক্ষণ না আমরা সেই জায়গাটাকে ধরতে পারবো বা সেটাকে বুঝতে পারবো ঠিক কোথা থেকে আমাদের মনে রোগের সৃষ্টি হচ্ছে বা উৎপত্তি হচ্ছে, আমরা একটার পর একটা রোগ হলে সেটাকে আমরা তার জন্য চিকিৎসা করাতে পারি, কিন্তু রোগের সৃষ্টি হওয়াটাকে আমরা বন্ধ করতে পারবো না। তাই জন্য আমাদেরকে এটা জানতে হবে যে আমরা কেন অসুস্থ হই বা আমাদের শরীর কেন অসুস্থ হয়ে পড়ে। যে কোনো রোগ বা যে কোনো জরা বা ব্যাধি সবার প্রথমে মানসিক স্তরে সৃষ্টি হয় এবং তারপর ধীরে 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 সেটা শারীরিক স্তরে তার প্রকাশ ঘটে। কিছু রোগ এমন আছে যেগুলো মানসিক স্তরে হয় না, প্রথমতই শারীরিক স্তরে হয়, যেমন কোভিড-19 মতো ভাইরাস ঘটিত যে সমস্ত রোগ আমাদের হয়। কিন্তু সেই সমস্ত রোগ ছাড়া বেশিরভাগ রোগই আমাদের মানসিক স্তরে প্রথমে হয় এবং তারপর সেটা ধীরে ধীরে শারীরিক স্তরে প্রবেশ করে। এটা সম্পর্কে সিগমন্ড ফ্রয়েড একটা থিওরি দিয়েছেন, ইগো, আইডি এবং সুপার ইগো। এই থিওরির সাহায্যে আমরা এটা বুঝতে পারি কিভাবে আমাদের মনের ভিতরে সবার প্রথমে রোগের সৃষ্টি হয় এবং সেটা ধীরে ধীরে আমাদের শরীরে প্রবেশ করে। আজকের ভিডিওতে আমরা এই টপিকটা নিয়ে জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো দ্য ইউটোপিয়া বাংলা। ইউটোপিয়া বাংলাতে আমরা স্পিরিচুয়ালিটি, ফিলোসফি এবং লিটারেচার এই তিনটে টপিক নিয়ে আমরা আলোচনা করি। এই তিনটে টপিক হচ্ছে আমাদের চ্যানেলের তিনটে প্রধান পিলার, এবং এই তিনটে টপিককে বা এই তিনটে সাবজেক্টকে কাজে লাগিয়ে আমরা কীভাবে আমাদের ব্যক্তিগত জীবনকে, আমাদের লাইফটাকে আরও অনেক বেশি বেটার করতে পারি, আরও অনেক বেশি ইমপ্রুভ করতে পারি, সেটা নিয়ে আমরা এই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিওস বানাই। যদি তোমাদের এই সমস্ত জিনিস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো শুরু করা যায়। সবার প্রথমে এটা আমাদেরকে বুঝতে হবে যে ইগো, ইড এবং সুপার ইগো এটার মানে কি। নাও, ইগো মানে হচ্ছে কি ওয়েকিং স্টেট, অর্থাৎ যখন আমরা বেঁচে থাকি এবং সারাদিন আমরা যে কাজকর্মগুলো করছি, আমরা মানুষের সঙ্গে কথা বলছি, অফিসে যাচ্ছি এবং যা কিছু কাজকর্ম করছি, যখন আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি, তার জন্য কোনো চিন্তা করছি, সেটা কে করছে? আমাদের মধ্যে আমাদের ইগো সেই কাজগুলো করছে। আমাদের ইগো যে অংশটা, সে এই সব কিছু করে। স্বাভাবিক এবং সাধারণ অবস্থায় আমরা যে রূপে থাকি সেটাই হচ্ছে কি আমাদের ইগো। এটা ছাড়াও আমাদের মধ্যে আরও একটা অংশ আছে যেটাকে বলা হয় ইড, আইডি, অর্থাৎ ইনস্টিংচুয়াল আনকনসাস। ইনস্টিংচুয়াল আনকনসাস বা ইড, এটার মানে হচ্ছে কি আমাদের মধ্যে এমন একটা অংশ যে আমাদের কথা শুনে চলে না, যে একটা পশুর মতো, যে একটা শয়তানের মতো, যে আমাদের উপরে কন্ট্রোল করে নেয়। অর্থাৎ কখনো কখনো আমরা হঠাৎ করে অনেক বেশি রেগে যাই এবং আমরা জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকি, অথবা কখনো কখনো আমাদের মধ্যে সেক্সুয়াল ক্রেভিং তৈরি হয়, এবং কখনো কখনো কেউ হয়তো এই ইডের যে আর্জ বা তার যে চাহিদা, তার জন্য অনেকে ক্রিমিনাল হয়ে যায়, মার্ডার করে, রেপ করে এবং আরও বিভিন্ন রকমের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করে। কিন্তু এই যে ইড অর্থাৎ ইনস্টিংচুয়াল আনকনসাস, সে কি? সে কোনো কিছুই বোঝে না, সে বাইরের জগৎ, কোনো নিয়ম কারণ কিছুই জানতে চায় না। সে শুধুমাত্র তার যে চাহিদা সেটাকে সে পূরণ করতে চায়। এটাকেই বলা হয় ইড। ইড হচ্ছে এমন একটা ফোর্স বা এমন একটা জিনিস যেটা আমাদের মধ্যে একটা পশুর মতো, যারা আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের থেকেও বেশি শক্তিশালী সে, এবং তার শক্তির কাছে আমাদের যে ইগো অর্থাৎ আমরা অনেক কম শক্তিশালী। এবং এই ইড আর এই ইগো ছাড়াও এই ইগোর মধ্যে আরও একটা এজেন্সি আছে, আরও একটা আলাদা অংশ আছে, যাকে বলা হয় কি সুপার ইগো। এই সুপার ইগো বাইরের জগতের সাথে কানেক্টেড, অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি এবং বিভিন্ন জিনিসকে স্পর্শ করছি, মুখে কথা বলছি, এই সব কিছু কি সুপার ইগো এই বাইরের জগতের সাথে কানেক্টেড হয়ে আছে। এই সুপার ইগো বাইরের জগতের যে নীতি, ঠিক, ভুল, ভালো, খারাপ, এই সব কিছুকে বোঝার চেষ্টা করে। নাও, সুপার ইগো হচ্ছে আমাদের নীতিগত শিক্ষা দেয়, আমাদেরকে বলে সোসাইটিতে কোন কাজটা করা উচিত, কোনটা করা উচিত না, কোন সময়ে কোন ব্যবহারটা ভালো, কোন ব্যবহারটা খারাপ, সেই জিনিসগুলোকে আমাদেরকে কে বলে দেয়? সুপার ইগো। না, যে ইগো, ইড আর সুপার ইগো, এই তিনটে জিনিস হচ্ছে আমাদের তিনটে অংশ আমাদের মধ্যে এক্সিস্ট করে। যখন ইড এবং সুপার ইগো এই দুটোকে বেঁধে রাখার যে কাজ, সেটা হচ্ছে ইগো করে। ইগোর প্রধান যে কাজ সেটা হচ্ছে কি এই ইড এবং এই সুপার ইগোকে একসঙ্গে বেঁধে রাখা, যেন দুটো ছিঁড়ে না যায়, যেন দুটো ব্রেক না হয়ে যায়। যখনই এই দুটো জিনিস ব্রেক হয়ে যায় তখন ধীরে ধীরে আমাদের মধ্যে একটা ট্রমা সৃষ্টি হয় এবং সেটাই পরবর্তীকালে একটা রোগ বা অসুস্থতার মধ্যে তৈরি হয়। না, এই যে ইগো, সেই ইগোর যে প্রধান কাজ সেটা কি? সেটা হচ্ছে এই সুপার ইগোর সাথে এই যে ইড, তার যে সম্পর্ক সেটাকে ধরে রাখা। কিন্তু সুপার ইগো এবং ইডের মধ্যে যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, সেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল, অর্থাৎ সেটাকে আমরা কখনোই পুরোপুরি রূপে বর্জন করতে পারবো না। কনফ্লিক্ট থাকবেই, অর্থাৎ বাইরের জগতের যে নিয়ম কানুন আর আমাদের ইডের যে চাহিদা, এই দুটোর মধ্যে কিছু না কিছু দ্বন্দ্ব সবসময় থাকবে। কিন্তু সেই দ্বন্দ্ব থাকলেই যে সেটা একটা রোগে কনভার্ট হয়ে যাবে, এমনটা মোটেই নয়।
কখন আমাদের মধ্যে অসুস্থতা বা শারীরিক ইলনেস তৈরি হয়? যখন আমাদের ইগোটা আন্ডার ডেভেলপ থাকে সেই দ্বন্দ্বটাকে ট্র্যাকেল করার জন্য বা সেই দ্বন্দ্বটাকে সামলানোর জন্য। একটা উদাহরণ নিলে আমরা এই জিনিসটা অনেক ভালো করে বুঝতে পারবো। একজন লেখক, তার নাম ছিল হচ্ছে ফ্রান্স কাফকা। না, ফ্রান্স কাফকা ছোটোবেলাতে একটা বিশেষ ঘটনা ঘটে তার জীবনে। ফ্রান্স কাফকা হলো বিশ্ব সাহিত্যে শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন। যখন ফ্রান্স কাফকার বয়স মাত্র 9 বছর, তখন ফ্রান্স কাফকা একদিন তার বাবা মার কাছে এক গ্লাস জল চায়, কিন্তু তার বাবা মা কোনো উত্তর দেয় না এবং সে বারবার করে তারপরে জল চাইতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে। এই যে কোনো একজন শিশু সে তার বাবা মার থেকে যেমন অ্যাটেনশন চায় এবং স্বাভাবিকভাবে সে সবসময় অ্যাফেকশান চায়, সে চায় যে তার বাবা মা তাকে খেয়াল রাখুক, তাকে ভালোবাসুক, তার কেয়ার নিক। তো সেরকম খুনসুটি করার জন্য ফ্রান্স কাফকা ঠিক একই রকমভাবে বারবার জল চাইছে, কিন্তু তার বাবা একটা সময় রেগে যায়। রেগে গিয়ে তাকে তো জল দেয় না, বরঞ্চ তার হাত ধরে টেনে নিয়ে ব্যালকনিতে চলে যায় এবং সেখানে গিয়ে ব্যালকনির যে জানালাটা সেটা বন্ধ করে দেয় এবং ফ্রান্স কাফকাকে সেখানে শাস্তি হিসেবে দাঁড় করিয়ে রাখে। এবং তার বাবা তারপরে দ্বিতীয়বারের জন্য ফ্রান্স কাফকার কাছে ফিরে যায় না। এবং ইউরোপে সেই সময় ঠান্ডার সময় ফ্রান্স কাফকা গায়ে একটা মাত্র শার্ট পরেছিল, একটাই জামা পরেছিল, এবং সেই অবস্থায় সে সারা রাত সেখানে থাকে এবং সে সারা রাত সেখানে কান্নাকাটি করতে থাকে। সে বুঝতেই পারে না সে এমন কি অন্যায় করেছে, সে এমন কি খারাপ কাজ করেছে বা ভুল কাজ করেছে যার জন্য তাকে এই শাস্তিটা ভোগ করতে হচ্ছে। যখন সে শাস্তিটা ভোগ করছিল তখন সে বুঝতেই পারছিল না তার ভুলটা কি, তার খারাপটা কি। তো এখানে যে রাগ হচ্ছিল ফ্রান্স কাফকার মনের মধ্যে, যে কষ্টটা সে পাচ্ছিল, সেটা হচ্ছে কি ইড। এবং অন্যদিকে বাইরের জগতের যে ডিম্যান্ডটা ছিল, তার বাবা তার কাছ থেকে যে ধরনের জিনিস চাইছিল যে অনেক সে রেসপন্সিবল হবে, সেটা হচ্ছে কি বাইরের জগতের ডিম্যান্ড, অর্থাৎ সেটা কি সুপার ইগো। নাও এই ইড এবং সুপার ইগো, এদের দুজনের মধ্যে যে একটা টেনশন বা দুজনের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেটাকে সামলানোর জন্য যে ইগোটা দরকার, আর সেটা কিন্তু ফ্রান্স কাফকার তখনও ডেভেলপ হয়নি, কারণ তার বয়স মাত্র 9 বছর। সেই সময় তার বাবার যে ব্যবহার, আর সেটা এমনটাই যেন সেটা কোনো ম্যাচিওর কোনো একজন পরিণত বয়সের মানুষের সাথে সে তার বাবা ব্যবহার করছে। কিন্তু এই যে ধারণাটা যে ইগো আন্ডার ডেভেলপ থাকার জন্যই এই সুপার ইগো এবং ইড, এই দুটোর মধ্যে যে কনফ্লিক্ট, সেটাকে সামলাতে পারেনি। এই যে ধারণাটা, এখান থেকে ধীরে ধীরে সিগমন্ড ফ্রয়েড বলতে থাকে কীভাবে আমাদের মধ্যে অসুস্থতাটা তৈরি হয়। নাও যেহেতু ইগো আন্ডার ডেভেলপ ছিল, সেই জন্য সেটাকে সামলাতে পারেনি। অর্থাৎ চাইল্ড ইগো, অর্থাৎ যখন ছোট থাকি আমরা তখন আমাদের যে ইগো থাকে, এবং একটা অ্যাডাল্ট ইগো যখন আমরা বড় হয়ে যাই তখন যে ইগো আমাদের তৈরি হয়, এর মাঝখানের যে গ্যাপ, সেটা অ্যাকচুয়ালি আমাদের ফেভারে কাজ করে, সেটা আমাদেরকে হেল্প করে। কিন্তু চাইল্ড ইগো যেটা ছিল আমাদের, সেটা তখন পরিণত না থাকার জন্য, সে অনেক কিছু বুঝতে না পারায়, সে অনেক জিনিস এই ইড এবং সুপার ইগোর অনেক টেনশনকে সামলাতে না পারায় অলরেডি আমাদের আনকনসিয়াস মাইন্ডের মধ্যে অনেক ট্রমা তৈরি হয়ে গেছে, এবং সেইগুলোই ধীরে ধীরে আমাদের শারীরিক সিমটম আকারে প্রকাশ পায়। কখনো শরীরের বিভিন্ন জায়গাতে পেন হতে থাকে, কখনো কারোর ব্রেন স্ট্রোক হয়, কারোর হার্ট অ্যাটাক হতে থাকে, ডায়াবেটিস হতে থাকে, নার্ভাস যে বিভিন্ন রকমের মানে নিউরোলজিক্যাল বা নার্ভাল প্রবলেম হতে থাকে তাদের শরীরে। তো এগুলো কোথা থেকে তৈরি হয়? এই সমস্ত ট্রমা থেকে। নাও এমনটা নয় যে কোনো দ্বন্দ্ব হলেই আমাদের মধ্যে শারীরিক অসুস্থতা তৈরি হবে। ফ্রয়েড কিন্তু সেটা বলছে না। ফ্রয়েড বলছে যখন আমাদের ইগো যতটা ডেভেলপ হয়েছে, তার থেকে বেশি বড় যখন কনফ্লিক্ট তার সামনে চলে আসে, অর্থাৎ আমাদের বয়স যখন কম, অর্থাৎ আমাদের ইগো যখনও পুরোপুরি তৈরি হয়নি, সেই সময় আমাদের সামনে এমন একটা সমস্যা চলে এলো, এই সুপার ইগো আর ইডের মধ্যে এমন একটা দ্বন্দ্ব চলে এলো। ইড একরকম জিনিস চাইছে, আর সুপার ইগো বাইরের জগতের যে নিয়ম কানুন সেটা আরেক রকম। অর্থাৎ ইডের চাহিদাটা অনেক অনেক বেশি, আর সুপার ইগোর চাহিদাটা বা সুপার ইগোর যে জিনিসগুলো বলছে সেটা অন্যরকম পুরোপুরি। দুটোর মধ্যে পার্থক্যটা অনেক বেশি, আর সেটাকে সামলানোর জন্য ইগো তখনও তৈরি হয়নি। তখন যে কনফ্লিক্টগুলো তৈরি হয়, তখন যে সমস্যাগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয়, সেটাই পরবর্তীকালে একটা রোগ বা ডিজিজ তৈরি করে আমাদের শরীরের মধ্যে। তো এই রোগ বা ডিজিজকে সলভ করার দুটো পদ্ধতি আছে। নাম্বার 1, সবার প্রথম কি, আমাদের ইগোটাকে ডেভেলপ করতে হবে, ডেভেলপিং দ্য ইগো। আর নাম্বার 2, সেটা কি, সেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ডের মধ্যে যাওয়া, অর্থাৎ যে ইড অর্থাৎ ইনস্টিংচুয়াল যে আনকনসিয়াস, তার ভিতরে চলে যাওয়া, এবং সেখানে গিয়ে যে সমস্ত ট্রমা বা যে সমস্ত প্রবলেমসগুলো আছে সেগুলোকে উপরে ফেলে দেওয়া, যাতে করে আমাদের আনকনসিয়াস মাইন্ডটার মধ্যে যে সমস্ত রোগগুলো তৈরি হওয়ার যে কার্নেল বা রোগ তৈরি করার যে সমস্ত ঘটনা বা ট্রমাগুলো অলরেডি এক্সিস্ট করে, সেগুলোকে আমাদের আনকনসিয়াস মাইন্ড থেকে তুলে ফেলে দেওয়া। না হলে সেই আনকনসিয়াস মাইন্ড তখনও তারপরেও রোগ তৈরি করতে থাকবে, এবং শারীরিকভাবে যতই আমরা ডাক্তারের কাছে যাই এবং আমাদেরকে চিকিৎসা করায়, সেই রোগ কিন্তু পুরোপুরি কখনো সুস্থ হবে না। তো এই দুটো স্তরের মাধ্যমে আমরা আমাদের রোগকে সলভ করতে পারি। তো কিভাবে আমরা আমাদের ইগোকে ডেভেলপ করতে পারি, আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা আমাদের আনকনসিয়াস মাইন্ডকে অ্যানালিসিস করার মাধ্যমে বা আনকনসিয়াস মাইন্ডে গিয়ে সেখানকার ট্রমাগুলোকে উপড়ে ফেলতে পারি।
এই যে প্রসেস, আনকনসিয়াস মাইন্ডে গিয়ে নিজেদের যে ট্রমাগুলো আছে সেগুলোকে আমাদের মন থেকে বিসর্জন করে দেওয়া বা সেগুলো আমাদের মন থেকে উপড়ে ফেলে দেওয়া, এটাকেই বলা হয় কি অ্যানালিসিস, অর্থাৎ সাইকো অ্যানালিসিস। আমাদের শারীরিক স্তরে যে কোনো রোগ তৈরি হওয়ার আগে সেটা সবসময় মানসিক স্তরে তৈরি হয়, তারপর সেটা শারীরিক স্তরে আসে। কিন্তু এই মানসিক স্তরের রোগ আমরা দুটো শব্দের সাহায্যে বুঝতে পারি। এই মানসিক রোগ ঠিক কীরকম হয়? এক ধরনের রোগ যেটাকে বলা হয় কি নিউরোসিস, আর এক ধরনের যেটাকে বলা হয় কি সাইকোসিস। এই নিউরোসিস আর এই সাইকোসিস মানে কি? নিউরোসিস মানে হচ্ছে যখন আমাদের ইগো, সে যে সুপার ইগো, তার সাথে বন্ধুত্ব করে নেয়, অর্থাৎ বাইরের জগৎ আমাদের থেকে যেটা চাইছে, যে ধরনের সমাজ আমাদের থেকে যে জিনিসগুলো চাইছে, অর্থাৎ সুপার ইগো যা কিছু বলছে, সে যে নীতি বা নিয়ম মেনে চলতে চাইছে, আর আমাদের ইগো সেই দুটোর মধ্যে বন্ধুত্ব করে নেয়, নিয়ে আমাদের যে ইড, তার যে চাহিদা, তার বিরুদ্ধে চলে যায় এবং সেটা অনেক বেশি পরিমাণে হয়। তখন সেটাকে বলা হয় কি নিউরোসিস। আর ঠিক যে উল্টোটা যখন হয় তখন সেটাকে বলা হয় কি সাইকোসিস। অর্থাৎ যখন আমাদের ইগো, সে আমাদের ইড যা কিছু চাইছে, সেটা সেক্সুয়াল কোনো ডিজায়ার হোক বা কোনো অ্যাঙ্গার হোক বা কোনো আর্জ হোক, সেই জিনিসটার সাথে ইডের যে চাইতে, তার সাথে আমাদের ইগো বন্ধুত্ব করে নেয়, নিয়ে বাইরের জগতের বিরুদ্ধে চলে যায়, সোসাইটি বা সমাজের নিয়মকানুন ভেঙে ফেলে। তখন সেটাকে আমরা বলি কি সাইকোসিস। একটা উদাহরণের সাহায্যে আরও ভালোভাবে আমরা জিনিসটা বুঝতে পারি। ধরে নেওয়া যাক যে আমাদের বাইরের জগতে কোনো একজন আমাদের প্রতিবেশী আছে বা আমাদের কোনো একজন আত্মীয় আছে, যে আমাদেরকে এসে, হয়তো আমরা অনেক ছোট, আমাদেরকে অপমান করছে, আমাদেরকে বাজে কথা বলছে বা আমাদের সাথে এমন কোনো ব্যবহার করছে যেটা সঠিক নয়। তখন আমাদেরকে এটা শেখানো হয়েছে যে সবসময় বাইরের লোকদের সামনে ভালো হয়ে থাকতে হয়, ভদ্র হয়ে থাকতে হয়, ভালো ব্যবহার করতে হয়। তাহলে আমাদের ইগো, সে কী করছে? সেই অপমানগুলোকে সহ্য করছে এবং সেই ইডের মধ্যে যে রাগ তৈরি হচ্ছে বা সে যে কিছু বলতে চাইছে সেগুলোকে সাপ্রেস করে দিচ্ছে, নিজের মধ্যে চেপে দিচ্ছে। কিন্তু তার সাথে সাথে সে সুপার ইগোর সাথে বন্ধুত্ব করে নিয়েছে, অর্থাৎ বাইরের সবার সাথে ভালোভাবে থাকতে হয়, সমাজের নিয়মগুলো মেনে চলতে হয়, সবার সাথে ভদ্র ব্যবহার করতে হয়। যখন সেই আমাদের আত্মীয়টা আমাদেরকে অপমান করছে বা আমাদেরকে মেন্টালি টর্চার করছে, তখন আমরা তার সাথে বন্ধুত্ব করে নিয়েছি, বাইরের জগতের সাথে, সেই নিয়মগুলোর সাথে বা আমাদের সুপার ইগোর সাথে বন্ধুত্ব করে নিয়েছি, নিয়ে আমাদের ইডের বিরুদ্ধে চলে যাচ্ছি। তখন সেটা হচ্ছে কি আমাদের নিউরোসিস, অর্থাৎ আমরা অতিরিক্তই বাইরের জগতের নিয়ম মেনে চলার চেষ্টা করছি। আবার অন্যদিকে যখন আমাদের মধ্যে, আমাদের ইড, তার মধ্যে কোনো একটা অনেক তীব্র কোনো একটা চাহিদা তৈরি হচ্ছে, হতে পারে সেটা কোনো সেক্সুয়াল চাহিদা, অথবা হতে পারে কোনো রাগ, অথবা কোনো ঘৃণা, অথবা কোনো রিভেঞ্জ, কিন্তু সেটাকে পূরণ করার জন্য আমরা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছি, রেপ করছি, মার্ডার করছি বা কোনো একটা খারাপ কাজ করছি, যেটা সমাজের বাইরের জগতের যে নিয়ম কানুন, তার রুলস, সে কিছু আমরা বুঝছি না। আমরা সেই ইডকে শুধুমাত্র স্যাটিসফাই করার চেষ্টা করছি, অর্থাৎ ইগো ইডের সাথে বন্ধুত্ব করে নিয়েছে, নিয়ে বাইরের জগতের নিয়ম কারণ, অর্থাৎ সুপার ইগো বা আমাদের যে নীতিবোধ, তার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন সেটাকে আমরা বলি কি সাইকোসিস। তো আমাদের মধ্যে দুই ধরনের রোগ বা মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়, একটা হচ্ছে নিউরোসিস, আর একটা হচ্ছে সাইকোসিস। এই দুটো জিনিস থেকে বাঁচার জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদের ইগোকে ডেভেলপ করতে হবে, এবং এই ইগো ডেভেলপ করার সাথে সাথে যে ইড এবং যে সুপার ইগো, সেই দুটোর সাথে ইগোকে বেঁধে রাখতে হবে একই সুতোতে, একটা সরল রেখায় নিয়ে আসতে হবে। তাহলে গিয়ে আমরা এই সাইকোসিস আর নিউরোসিসের থেকে আমাদেরকে রক্ষা করতে পারবো। আর যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের যে শারীরিক রোগগুলো আছে সেগুলো তৈরি হবে না বা অনেক কম তৈরি হবে। এর সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? এই ইড কোথা থেকে আসছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই ইড আসছে কোথা থেকে না, আনকনসিয়াস। আমরা যখনই কোনো কথা বলি বা যখনই কিছু আলোচনা করি, অর্থাৎ এখন আমি যে কথাগুলো বলছি, এমনটা নয় যে এটা আমরা আনকনসিয়াস মাইন্ডে যাচ্ছে না। আমাদের প্রত্যেক মুহূর্তে সমস্ত কথা, যা কিছু আমরা দেখছি, যা কিছু শুনছি, সেই সব কিছু আনকনসিয়াস মাইন্ডে যাচ্ছে, কিন্তু আমরা সেটা আনকনসিয়াস মাইন্ডে সাপ্রেস করছি না। কিন্তু ইনস্টিংচুয়াল আনকনসিয়াস, অর্থাৎ ইড যখন কোনো একটা কিছু আমাদের থেকে চাই, তখন আমরা কখনো কখনো সেটাকে আমরা আমাদের মধ্যে সাপ্রেস করে দিই, আমরা আমাদের মধ্যে চেপে রেখে দিই। অর্থাৎ আমরা সেই জিনিসটাকে রিপ্রেস করি নিজেদের মধ্যে। সেই যে আমরা সাপ্রেস করে রেখে দিচ্ছি, সেই জিনিসটাই পরে আমাদের কাছে উঠে আসে ইড হিসেবে। সেই জিনিসটাই পরে আমাদের মনের ভিতরে চলতেই থাকে, সেটা আনকনসিয়াস মাইন্ডে জীবিত থাকে, সেটা কখনোই আমাদের মন থেকে চলে যায় না। অর্থাৎ আমাদের অফিসের বস আমাদেরকে অনেক বকাবকি করলো, অনেক কিছু অপমান করলো, হিউমিলিয়েট করলো, আমাদের অনেক রাগ হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমরা সেটাকে নিজেদের মধ্যে চেপে রেখে দিলাম। তারপর অফিস থেকে বাড়ি এলাম, তারপর ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বললাম, সিনেমা দেখলাম, গল্প করলাম, সেই রাগের কথাটা ভুলে গেলাম। তার মানে এই নয় সেই রাগটা আমাদের মন থেকে চলে গেছে, সেটা জাস্ট আমাদের মন থেকে আনকনসিয়াস মন, অর্থাৎ অবচেতন মনের মধ্যে চলে গেছে, সেখানে সেই রাগটা আছে, সেই রাগটা প্রকাশ পাওয়ার চেষ্টা করছে, সেটাই আবার পরে ফিরে আসবে, যেটাকে বলা হয় কি দ্য রিটার্ন অফ দ্য রিপ্রেসড বা দ্য রিটার্ন অফ দ্য সাপ্রেসড। যা কিছু আমরা আমাদের মনের মধ্যে চেপে রেখে দিয়েছি, সেটা আবার কোনো এক সময় ফিরে আসবে। আর এবারে যখন ফিরে আসবে,
তখন সে একা ফিরে আসবে না। এরকম আরও অনেক জিনিস আমরা আমাদের মনের মধ্যে চেপে রেখে দিয়েছি এবং সেই জিনিসগুলো একটার সাথে একটা যোগ হচ্ছে, কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, সেগুলো মিলিত হতে থাকছে এবং সেইগুলো যখন ফিরে আসবে তখন আরও অনেক বড় একটা বেগে, আরও অনেক তীব্র গতিতে ফিরে আসবে। আর তখন এই ইটকে সামলানো আরও অনেক মুশকিল হবে। তো আমাদেরকে প্রথম থেকে সেই জন্য সচেতন থাকতে হবে আমরা আমাদের মনের ভিতরে কোন কোন জিনিসকে সাপ্রেস করছি আর আমরা কোন কোন জিনিসকে প্রকাশ করছি বা এক্সপ্রেস করছি। অর্থাৎ ইগো কখন কখন ইটকে অ্যালাউ করছে আর কখন কখন সুপার ইগোকে অ্যালাউ করছে। কিভাবে ঠিক এই ইড এবং সুপার ইগোর সাথে বন্ধুত্ব করছে বা দুজনকে একসাথে একই সুতোর মধ্যে বেঁধে রাখার চেষ্টা করছে। এবারে আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা আমাদের সেই আনকনসিয়াস মাইন্ডে যা কিছু সাপ্রেস আমরা করে ফেলেছি অলরেডি, সেগুলোকে আমরা কী করে আমাদের মন থেকে বিসর্জন দিতে পারি। কারণ সেটা একটা ছোট্ট ভিডিওতে বোঝানো অনেক মুশকিল, কিন্তু আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট কনসেপ্টের কথা বলবো যেটার সাহায্যে আমরা কিছুটা ধারণা পেতে পারি যে কিভাবে আমরা আমাদের আনকনসিয়াস মাইন্ডের সমস্ত জিনিসগুলোকে বর্জন করতে পারি বা বিসর্জন দিতে পারি বা সেখান থেকে আমরা উপড়ে ফেলে দিতে পারি যা কিছু ট্রমা আমাদের মধ্যে আছে। এবং সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে ট্রান্সফারেন্স মানে কি। ট্রান্সফারেন্স একটা সাইকোঅ্যানালিটিক কনসেপ্ট যেখানে আমরা আমাদের আবেগ বা অনুভূতি বা ফিলিংস সেটাকে একটা ডিরেকশান থেকে অন্য একটা ডিরেকশানে দিয়ে দিই। ধরে নেওয়া যাক আবার এগেন আমাদের অফিসের বস আমাদেরকে খুব বকলো, আমাদেরকে অপমান করলো যে এই কাজটা কেন হয়নি, এত কেন দেরি হয়েছে, এটা কি হয়েছে, ওটা কী হয়েছে, ঠিক আছে, আমাদেরকে যতটা প্রয়োজন তার থেকে অনেক অনেক বেশি ডিসরেসপেক্ট করলো, অনেক অনেক বেশি অপমান করলো। তখন আমাদের মধ্যে অনেক রাগ তৈরি হচ্ছে। নাও এই যে অফিসের বস আমাদেরকে অপমান করছে, সেই জিনিসটার সাথে আমাদের যে অফিসের বসের সাথে যে রিলেশন, সেটা দেখার পর আমাদের কিছুটা মনে পড়ছে আমাদের ছোটোবেলায় আমাদের বাবার সাথে আমাদের কেমন রিলেশন ছিল। আমাদের বাবা হয়তো আমাদেরকে বকাবকি করতো, মারধর করতো, সেই জিনিসটা। অর্থাৎ আমাদের বাবার সাথে আমাদের যে রিলেশনটা ছোটোবেলায় ছিল, সেটার যে অনুভূতি, সেটার যে এক্সপেরিয়েন্স, সেটাকে এখন আমি আমার অফিসের বসের মধ্যে দেখতে পাচ্ছি, যেন অফিসের বস কিছুটা অংশে আমার বাবার মতোই বিহেভ করছে আমার সাথে। এটাকে বলা হচ্ছে কি ট্রান্সফারেন্স। অর্থাৎ একটা ইমোশন বা একটা ফিলিংস ছোটোবেলায় আমার ছিল, যেটাকে আমি আমার আনকনসিয়াসের মধ্যে চেপে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন সেই ফিলিংসটা অন্য কোনো একটা জায়গায় বাস্তবের কোনো একটা ঘটনার মধ্যে আমরা নতুন একটা দিকে বা একটা ডিরেকশানে সেটাকে প্রকাশ করার চেষ্টা করি। খুব সোজা কথায় বললে ট্রান্সফারেন্স মানে হচ্ছে রিডিরেক্টিং ওয়ান্স ওন ফিলিংস অ্যান্ড ইমোশন। নাও ফ্রয়েড বলে অনেক ছোটোবেলায় আমাদের সাথে আমাদের প্যারেন্টসদের যে রিলেশন ছিল সেখানে একটা লুপ তৈরি হয়, ট্রান্সফারেন্স লাভ তার একটা লুপ। অর্থাৎ আমরা আমাদের বাবা মাকে সব থেকে বেশি ভালোবাসি যখন আমরা ছোট থাকি, তখন আমাদের কাছে সব কিছুই হচ্ছে আমাদের বাবা মা। ফাদার বা আমাদের বাবা এবং মা তারা হচ্ছে আমাদের কাছে একটা গডের মতো, একটা ভগবানের মতো। তারা আমাদের সব কিছু টেক কেয়ার নেয়। আমাদের মধ্যে যা ইচ্ছা বা চাহিদা তৈরি হয়, একজন শিশু যখন জন্ম হয় তার খিদে পাচ্ছে, তার বাথরুম পাচ্ছে, তার কোথাও লাগছে, সব কিছু টেক কেয়ার নিচ্ছে তার প্যারেন্টস। কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হতে থাকে তার যে ইনস্টিংক্ট, তার যে চাহিদা, সেগুলোকে তার বাবা মা আর ফুলফিল করতে পারে না। হয়তো সেটা জামা চাইছে বা একটা খেলনা চাইছে, তার বাবা বললে একটু পরে দেবো বা এখন হবে না, বা সে যখন তার খিদে পাচ্ছে তখন হয়তো সে খাবার পাচ্ছে না, দেরি হচ্ছে। তখন কি হচ্ছে, সে তার যে চাহিদাগুলো সে ফুলফিল হচ্ছে না এবং তার ফলে তার একটা দ্বিতীয় মাইন্ড তৈরি হচ্ছে। অর্থাৎ যে মন, তার মধ্যে একটা চাহিদা তৈরি হলে সেটাকে বাইরে থেকে স্যাটিসফাই হচ্ছিল, কিন্তু এখন তার মধ্যে থেকে কি সেই চাহিদা তৈরি হলে সেটা বাইরের থেকে স্যাটিসফাই হচ্ছে না এবং একটা দ্বিতীয় মাইন্ড তৈরি হচ্ছে। এই যে মাইন্ডটা, এটাকে আমরা বলি কি ইগো। অর্থাৎ একটা ইন্টেলেকচুয়াল একটা মাইন্ড, যে এটা বুঝতে পারে যে কোন জিনিসটা বাইরে চাইতে হবে, কখন চাইতে হবে না, কখন আমাদেরকে সাপ্রেস করতে হবে, কখন এক্সপ্রেস করতে হবে, এই সব কিছু। কিন্তু এর সাথে সাথে আরও একটা খুব সূক্ষ্ম জিনিস ঘটতে থাকে। সেটা কি, আমরা যখন আমাদের বাবা মাকে খুব বেশি ভালোবাসি, অনেক বেশি সব কিছুই আমাদের কাছে আমাদের বাবা মা, অনেক শিশু যখন আমরা থাকি তখন সেই অবস্থায় আমরা এটাও খেয়াল করতে শুরু করি আমাদের বাবা মা আমাদেরকে যেন পুরোপুরি ভালোবাসে না, আমরা তাদের ভালোবাসার সবটুকু পাইনি। কারণ আমাদের বাবা মায়ের আমাদেরকে ছাড়াও আলাদা একটা কোনো জগৎ আছে। তারা একজন অ্যাডাল্ট হিসেবে তাদের মধ্যে কোনো একটা আলাদা জগৎ আছে, যে জগতে শিশু যে তার কোনো স্থান নেই, সেখানে সে যেতে পারবে না, সেখানে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই প্যারেন্টসদের যে রিলেশন, তাদের নিজেদের মধ্যে যে সম্পর্ক, নাও সেই জিনিসটা সেই চাইল্ডকে এরকম একটা এক্সপেরিয়েন্স দেয় তার মনের মধ্যে কোথাও একটা, যে সে যে একটা পুরোপুরি একটা ভালোবাসার বস্তু বা একটা ভালোবাসার যে একজন মানুষ, সেটা সে হয়ে উঠতে পারেনি তার বাবা মার কাছে। অর্থাৎ তার বাবা মা তাকে ভালোবাসে কিন্তু সম্পূর্ণরূপে ভালোবাসে এমনটা নয়, কোথাও যেন সেই ভালোবাসার মধ্যে একটা খাত থেকে গেছে। এবং তার সাথে সাথে যোগ হয় এই যে জিনিসগুলো তার বাবা মা তাকে স্যাটিসফাই করতে পারছে না যত সে ধীরে ধীরে বড় হচ্ছে, তখন সেই জিনিসগুলো মিলেমিশে তার মধ্যে একটা লাভ অ্যান্ড হেট রিলেশন তৈরি হয় তার প্যারেন্টসের প্রতি। যখন সে আরও ধীরে ধীরে বড় হতে থাকে তখন সেই লুপটাই বারবার করে তার লাইফে রিপিট হতে থাকে। অর্থাৎ সে এমন বন্ধু তৈরি করে যে বন্ধুরা তাকে ঠিক সেই একই রকমভাবে টর্চার করবে, ঠিক যেরকমভাবে তার বাবা মা তাকে মেন্টালি টর্চার করেছিল। অর্থাৎ তার বাবা মা তাকে ভালোবাসতো
কিন্তু তার সাথে সাথে সেই ভালোবাসাটা সম্পূর্ণ ছিল না, কোথাও যেন একটা গলদ ছিল। তো আমরা যখন বড় হব তখন আমরা এমন মানুষকে ভালোবাসবো, এমন কারোর সাথে বন্ধুত্ব করব যে ঠিক সেই একই ধরনের গলদ তার মধ্যে থাকবে। অর্থাৎ সেই ভালোবাসা বাবা মায়ের প্রতি এবং সেই বাবা মায়ের সাথে আমাদের যে সম্পর্ক তার মধ্যে যে খারাপ অংশটুকু ছিল সেটা, দুটোর মধ্যে একটা লুপ তৈরি হয় এবং সেই লুপটাই বারবার আমরা আমাদের লাইফে রিপিট করি এবং সেইভাবে আমরা আমাদেরকেও ট্রিট করি। অর্থাৎ যখন আমরা ছোট থাকি তখন আমরা কী করি, আমাদের যারা টেক কেয়ার থাকে অর্থাৎ যে নার্স থাকে অথবা আমাদের যে প্যারেন্টস থাকে, তারা আমাদের ইমোশনকে ঠিক যেভাবে রেসপন্স করে, আমাদের খিদে পেয়েছে আমরা কাঁদছি, তারা আমাদের তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসলো, আমাদেরকে হাসি মুখে কথা বললো। যখন আমরা বড় হয়ে যাব, আমরা যদি খিদে পাই তখন আমরাও কি আমাদেরকে ঠিক একই রকমভাবে মেন্টালি রেসপন্স করব, আমরা খাবার আনবো, আমরা হাসি মুখে খাবার খেতে থাকবে। এরকম দেখা গেল আমাদের কোথাও লেগেছে বা আঘাত পেয়েছি, আমরা চোট পেয়েছি, সেই সময় আমাদের বাবা মা আমাদেরকে উল্টো বকাবকি করলো। তাহলে কি আমরা যখন বড় হব, আমাদের যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা আমাদেরকে অনেক বেশি গিল্ট ফিল করব, আমরা আমাদেরকে বকাবকি করব। আমাদের সাথে আমাদের সম্পর্কটা তৈরি হয় ঠিক সেই রূপে যে রূপে আমাদের অনুভূতিকে আমাদের বাবা মা এবং আমাদের নার্স বা টেক কেয়ার যারা ছিল তারা আমাদেরকে রেসপন্স করেছিল। সেই ফিলিংসের সাথে ফিলিংসের একটা ম্যাপিং তৈরি হয়, ঠিক সেই জিনিসটা বারবার আমাদের লাইফে ঘটতে থাকে। তো সাইকোঅ্যানালিসিসে অর্থাৎ সিগমন্ড ফ্রয়েডের মতে আমাদের সমস্ত যে রোগগুলো আছে সেগুলোকে যদি আমরা সুস্থ করতে চাই, অর্থাৎ আনকনসিয়াস মাইন্ডে যে ট্রমাগুলো আছে সেগুলোকে যদি আমরা উপরে ফেলে দিতে চাই, তাহলে আমাদেরকে অ্যানালিসিস করার মাধ্যমে সেই চাইল্ডহুডে ফিরে যেতে হবে, যেখানে প্রথমবারের জন্য লাভ বা ট্রান্সফারেন্স লাভ তৈরি হয়েছিল। অর্থাৎ আমরা সেই লাভটার মধ্যে একটা লুপ তৈরি করেছিলাম প্যারেন্টসের সাথে, একটা ট্রান্সফারেন্সের লুপ তৈরি হয়েছিল, সেখানে ফিরে যেতে হবে এবং সেই জিনিসটাকে কি করতে হবে, সেখান থেকে বিচ্ছেদ করে দিতে হবে, আনট্যাঙ্গেল করতে হবে। যখন আমরা সেটা করতে পারবো তখন আমরা আর সেই লুপের মধ্যে থাকবো না, তখন আমরা ধীরে ধীরে আমাদেরকে সেই আনকনসিয়াস মাইন্ডে সেই ট্রমা থেকে ধীরে ধীরে সুস্থ হতে পারবো। তবে একজন মানুষের পক্ষে সে কখনোই পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়। ফ্রয়েড বলে গেছেন যে আমরা সবাই কোনো না কোনো একটা দূর পর্যন্ত, একটা সাম লেভেল পর্যন্ত সবাই যেন অসুস্থ। এবং ফ্রয়েড এটা আরও বলে গেছেন যে আমরা যখন ছোটোবেলা থেকে বড় হই তখন কোনো একটা জরার মতো, কোনো একটা ব্যাধির মতো আমরা আমাদের পুরো সভ্যতার যে হিস্ট্রি সেটাকে রিপিট করতে থাকি। অর্থাৎ অনেক প্রি হিস্টোরিক এজে যখন মানুষ ছিল একটা প্রাণীর মতো বা একটা জন্তুর মতো, তখন সে যেমন বিহেভ করতো, তারপরের স্টেজে সে যেমন বিহেভ করতো, তারপরের স্টেজে সে যেমন বিহেভ করতো, এরকম করতে করতে ধীরে ধীরে সে সভ্য মানুষ বা সামাজিক বা একটা সভ্যতাপূর্ণ এমন একটা মানুষে তৈরি হচ্ছে। যেমন আজকের যে মানুষ আমরা দেখি, ছোটোবেলা থেকে শিশু যখন বড় হয় তখন সেই সমস্ত পুরো ইতিহাসটাকে তার মনের মধ্যে, তার মেন্টাল লাইফের মধ্যে সে সেটাকে রিপিট করতে থাকে, সে সেটাকে পুনরায় জীবিত অবস্থায় সে সেটাকে এক্সপেরিয়েন্স করতে থাকে। অনেক সময় আমরা এরকম শুনে থাকি বা আমরা নিজেরা হয়তো অনুভব করেছি যে ছোটোবেলায় আমরা এরকম অনেক সময় ভাবি বা অনেক শিশুরা এরকম ভাবে তাদের বিছানার মধ্যে বা বিছানার নিচে কোনো একটা বাঘ সিংহ লুকিয়ে আছে বা কোনো একটা অন্য একটা পশু বা কোনো একটা ডেমন লুকিয়ে আছে। কিন্তু কেন এরকম তারা মনে করে? কারণ অনেক আগে হিস্ট্রিতে যখন আমরা এপ মেন ছিলাম তখন আমরা সবসময় এই ভয়ের মধ্যে থাকতাম যে কোনো এক মুহূর্তে কোনো একজন জন্তু এসে আমাদেরকে অ্যাটাক করবে। আমরা সবসময় এই ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে জঙ্গলে বসবাস করতাম আর অনেক মাংস খেতাম। তো সেই যে অনুভূতিটা অনেক হাজার হাজার বছর ধরে অনেক মানুষ সেটাকে তার মনের মধ্যে সেই চেতনার স্তরে ছিল এবং যখন শিশু জন্ম হয় তখন সে সেই চেতনার স্তরটাকে রিপিট করতে থাকে এবং অনেক তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করে ফেলে তার পুরো সভ্যতার হিস্ট্রিকে এবং সে ধীরে ধীরে পরিণত বয়সের দিকে এগিয়ে যেতে থাকে। না, এই যে ঘটনাটা ঘটছে আমাদের মনের মধ্যে, আমাদের যে মেন্টাল লাইফ, সেটা সম্পর্কে কোনো স্ট্রাকচার না থাকার জন্য ফ্রয়েড নতুন করে সিঙ্গেল হ্যান্ডেডলি একা একটা নতুন সাবজেক্ট তৈরি করে, যেটাকে বলা হয় কি সাইকোঅ্যানালিসিস, যেটা সাধারণ সাইকোলজির মতো নয়। সাধারণত যখন যদি আমরা সায়েন্স নিয়ে কথা বলি, যদি কেউ সায়েন্স নিয়ে কোনো একটা প্রশ্ন করে, সেখানে সেই প্রশ্নটার উত্তর দেবে যে সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে বা যে সেই বিষয়ে জানে। কিন্তু যখন সাইকোলজি নিয়ে কথা বলা হয়, যদি আমরা একটা প্রশ্ন করি তাহলে সবাই তার উত্তর দিতে শুরু করে দেয়, কারণ আমরা মনে করি আমাদের একটা মাইন্ড আছে, তার মানে আমরা সব কিছু জানি। এটা নিয়ে একটা খুব পপুলার জোকস আছে যে একবার কি হয়েছিল, একটা নার্সকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি জানো কী করে একটা শিশু লালন পালন করতে হয়, কী করে একটা শিশুকে খেয়াল রাখতে হয়? তো নার্সটা উত্তর দিয়েছে, হ্যাঁ অবশ্যই জানি, কারণ আমি তো একসময় শিশু ছিলাম। তো কিন্তু এরকম হয় না, মানে আমরা শিশু ছিলাম তার মানে এই নয় যে আমরা এটা জানবো যে কী করে শিশুর খেয়াল রাখতে হয়। ঠিক সেরকমই আমাদের যদি একটা মাইন্ড আছে তার মানে এই নয় যে আমরা জানি যে সাইকোলজি মানে কি বা আমাদের মাইন্ডের ভিতরে ঠিক কী কী ঘটনা ঘটছে। যেমন আমাদের বডির ভিতরে অনেক কিডনি আছে, আমাদের হার্ট বা আমাদের আরও অনেক ডাইজেশন সিস্টেম, ব্লাড ফ্লো হচ্ছে, সেই সব কিছু আমরা জানি না। আমাদের বডি আছে কিন্তু আমরা জানি না। ঠিক সেরকমই আমাদের মাইন্ড আছে, তার মানে আমরা সব কিছু জানি এমনটা নয়, আমরা জানি না। কিন্তু সাইকোলজি নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সবাই তার অ্যান্সার দিতে শুরু করে দেয়, কারণ এখানে কোনো রুলস নেই বা কোনো নিয়ম নেই, এটার মধ্যে কোনো একটা সায়েন্স নেই। ঠিক যেমন সায়েন্স বা জিওগ্রাফি বা পলিটিক্স
বা সোশ্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। কেউ একজন সায়েন্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথস নিয়ে তখনই কথা বলে যখন সে সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করেছে এবং সে জানে। কিন্তু সাইকোলজি এমন একটা বিষয়, সবাই সেটা নিয়ে একটা মতামত দিতে শুরু করেছে। ফ্রয়েড এই জিনিসটা একদমই পছন্দ করেননি এবং সেই জন্য তিনি একা নতুন একটা সাবজেক্ট তৈরি করেন, যার নাম তিনি দিয়েছিলেন সাইকোঅ্যানালিসিস। এবং এই সাইকোঅ্যানালিসিসের কাজ কি, এই যে ইড অর্থাৎ ইনস্টিংচুয়াল আনকনসিয়াস, যেখানে আমাদের তার নিচে যেটা আছে সেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। আনকনসিয়াস মাইন্ড থেকে কতগুলো বেগের মতো উঠে আসে, সেটাকে আমরা বলি ইড। না, সেই যে আনকনসিয়াস মাইন্ড, তার মধ্যে ঠিক কী ঘটনা ঘটে, সাইকোঅ্যানালিসিসের কাজ হচ্ছে কি অ্যানালিসিসের থ্রু সেই আনকনসিয়াস মাইন্ডের মধ্যে কী ঘটছে, কেন ঘটছে বা কীভাবে ঘটছে সেটাকে বোঝা এবং সেটাকে আনকনসিয়াস থেকে ধীরে ধীরে কনসিয়াস মাইন্ডে নিয়ে আসা। এবং সেই আনকনসিয়াস মাইন্ডের যে কার্নেলগুলো আছে, সেখানকার যে ট্রমাগুলো আছে, সেখানকার যে স্কার্সগুলো আছে, সেগুলোকে সুস্থ করা, সেগুলোকে হিল করা। কিন্তু সাইকোঅ্যানালিসিসের অ্যাপ্লিকেশন শুধুমাত্র এই মেডিকেল সায়েন্সের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয়। ফ্রয়েড বারবার করে বলে গেছেন যে সাইকোঅ্যানালিসিসকে আমরা মেডিকেল সায়েন্সে অ্যাপ্লাই করছি। অর্থাৎ একটু আগে আমরা যেমন দেখলাম যে রোগ হলে বা আমরা কেউ অসুস্থ হলে সেটাকে সুস্থ হওয়ার জন্য ফ্রয়েড কী কী বলে গেছেন, কীভাবে আমাদের ইগোকে, আমাদের ইড এবং আমাদের সুপার ইগো তার সাথে বেঁধে রাখতে হবে একই সুতোতে, একই জায়গাতে, যেন সেটা ছিঁড়ে না যায় বা সেটা যেন ভেঙে না যায়, আর যাতে করে আমরা যেন সুস্থ থাকতে পারি। তো মেডিকেল সায়েন্সের উপরে সাইকোঅ্যানালিসিসের একটা অ্যাপ্লিকেশান আছে। কিন্তু তার মানে এই নয় যে সাইকোঅ্যানালিসিস শুধুমাত্র মেডিকেল সায়েন্সেই তার অ্যাপ্লিকেশান আছে। সাইকোঅ্যানালিসিস একটা স্বতন্ত্র সাবজেক্ট, একটা সায়েন্সের মতো, যার অ্যাপ্লিকেশান বিভিন্ন ফিল্ডে হতে পারে। তার অ্যাপ্লিকেশান মেডিকেল সায়েন্সে যেমন আছে, এটা তার একটা উদাহরণ, কিন্তু সাইকোঅ্যানালিসিসের আরও অনেক অ্যাপ্লিকেশান আছে। যেমন প্যারেন্টিংস, অর্থাৎ একজন শিশুকে তার বাবা মা কীভাবে বড় করতে পারে, কীভাবে তার টেক কেয়ার নিতে হয়, কী করে তার খেয়াল রাখতে হয়, সেটা সম্পর্কে এটা একটা নতুন একটা সায়েন্স, যেটা সম্পর্কে D.W. উইনিকটের মতো স্কলাররা আরও অনেক ফার্দার কথা বলেছেন। কিন্তু সাইকোঅ্যানালিসিসের অ্যাপ্লিকেশান প্যারেন্টিংসে আছে। ঠিক সেরকম সাইকোঅ্যানালিসিসের অ্যাপ্লিকেশান সোশ্যাল সায়েন্সে আছে। সমাজে বা আমাদের যে হিউম্যান রাইটস বা সমাজের নারী পুরুষের সম্পর্ক বা সমাজের যে যা কিছু ঘটনা ঘটছে, সমাজের রূপটা কেমন হতে হবে, সেই বিষয়ে সাইকোঅ্যানালিসিসের অ্যাপ্লিকেশান আছে। আবার থিওরিটিক্যাল ফিজিক্সেও ইনফ্যাক্ট আমরা সাইকোঅ্যানালিসিসের অ্যাপ্লিকেশান দেখতে পাই। কসমোলজিতেও আমরা সাইকোঅ্যানালিসিসের অ্যাপ্লিকেশান দেখতে পাই, যে পুরো ইউনিভার্স কী করে কাজ করে, কী করে ফাংশন করে। যদি আমরা জিউঙ্গিয়ান সাইকোঅ্যানালিসিস পড়ি, তাহলে সেখানে আমরা আরও ডিটেলসে জানতে পারবো যে জিউং সাইকোঅ্যানালিসিস অর্থাৎ মাইন্ড থিওরি বা সাইকোলজি, তার সাহায্যে পুরো ইউনিভার্সের কাজকর্ম বা ইউনিভার্স কীভাবে ফাংশন করে, যেমন আমরা ফিজিক্সের সাহায্যে জানতে পারি, তেমন সাইকোলজির সাহায্যে আমরা কসমোলজিকে ট্র্যাকেল করতে পারি। সাইকোঅ্যানালিসিসের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কসমোলজি। আবার সাইকোঅ্যানালিসিসের অ্যাপ্লিকেশন হচ্ছে পলিটিক্যাল ফিল্ডেও আছে, অর্থাৎ পলিটিক্যাল ইডিওলজি বা পলিটিক্যাল যে আইডিয়াস তার উপরে। এছাড়া সাইকোঅ্যানালিসিসের সাহায্যে আমরা আরও অনেক কিছু জানতে পারি, যেমন ফর এক্সাম্পল এভলিউশনারি থিওরি, আর্ট, রিলিজিয়াস, এই সমস্ত ফিল্ডে। তো সাইকোঅ্যানালিসিস একটা স্পেশাল একটা সাবজেক্ট, একটা সায়েন্সের মতো, যেটার বিভিন্ন ফিল্ডে তার অ্যাপ্লিকেশান আছে। শুধুমাত্র মেডিকেল সায়েন্সে তার অ্যাপ্লাই করে জিনিসটাকে আমরা অনেক ছোট করে দিতে পারি না, বরঞ্চ সব ফিল্ডে এটাকে অ্যাপ্লাই করা উচিত। ফ্রয়েড এই জিনিসটা বারবার করে রিপিটেডলি বলে গেছেন। কিন্তু পরবর্তীকালে অনেকের এমন ধারণা সাইকোঅ্যানালিসিস মানে শুধুমাত্র মেডিকেল সায়েন্সের সাথে সাথে যে চলবে এবং মেডিকেল সায়েন্সকে যে হেল্প করবে, এমনটা কিন্তু নয়। তো ফার্দার আমরা আরও পরবর্তীকালে অনেক ভিডিওস বানাবো, যেখানে আমরা সিগমন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক থিওরিগুলো সম্পর্কে জানবো। ফর এক্সাম্পল থিওরি অফ রিপ্রেশন, থিওরি অফ আনকনসিয়াস, ড্রিম অ্যানালিসিস, সিমটম, এছাড়া পলিটিক্যাল ইডিওলজি, সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে সাইকোঅ্যানালিসিস কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কীভাবে সাইকোঅ্যানালিটিক থিওরির সাহায্যে আমরা ফ্রয়েডের থিওরির সাহায্যে আমরা বিভিন্ন জিনিস জানতে পারি আমাদের সম্পর্কে, আমাদের সমাজ সম্পর্কে, আমাদের লাইফ সম্পর্কে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, আপনি অনেক বেশি ভিডিওটা এনজয় করেছেন। যদি আপনার এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগে থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যে আপনার কেমন লেগেছে। এবং যদি আপনার সাইকোঅ্যানালিসিস সম্পর্কে আরও অনেক বেশি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও আছে, যেটা হচ্ছে নারী, পুরুষ ও অবচেতন মন। সেই ভিডিওটা আপনি দেখতে পারেন, যেখানে আমরা জিউংয়ের সাইকোঅ্যানালিসিস সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ জিউং সাইকোঅ্যানালিসিস সম্পর্কে কী কী বলেছেন সেটা নিয়ে। 3 জন সবথেকে গ্রেট সাইকোঅ্যানালিস্ট এখনও পর্যন্ত জন্ম হয়েছে। এছাড়া আরও অনেক সাইকোঅ্যানালিস্ট জন্ম হয়েছে যারা এই বিষয়টা নিয়ে স্টাডি করেছেন, কিন্তু তাদের মধ্যে 3 জন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। একজন হচ্ছে সিগমন্ড ফ্রয়েড, একজন হচ্ছে জিউং, আর একজন হলো ল্যাকান। তো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা সেই 3 জন স্কলারের সাইকোঅ্যানালিটিক থিওরি সম্পর্কে বা সাইকোলজি সম্পর্কে আমরা ডিটেলসে একটার পর একটা ভিডিও বানাবো এবং সেই সমস্ত থিওরিগুলোকে এক্সপ্লেন করব। যেমন জিউংয়ের থিওরি অ্যানিমাস, জিউংয়ের আরও থিওরি আছে আর্কিটাইপস, কলেকটিভ আনকনসিয়াস, এবং এর পরবর্তীকালে আমরা ফ্রয়েডের সম্পর্কে অনেক ভিডিওস বানাবো, যেখানে আমরা এগুলো জানবো যে সিমটম মানে কি, বা আনকনসিয়াস থিওরি কী হয়, বা ড্রিম অ্যানালিসিস কী হয়। ওকে,
এবং এক এক করে আমরা সমস্ত জিনিসটাকে ওভার আপ করতে থাকবো সাইকো অ্যানালিসিসের। আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই। নেক্সট বা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।